আমি আমার বক্তব্যের শুরুতেই এই জাতীয় বাংলাদেশ কল্যাণ পার্টির সম্মেলনে নির্বাচিত চতুর্থবারের মতো চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সাহেবকে আমি আপনাদের সকলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে তাকে আমি একটি লাল গোলাপ উপহার দিতে চাই। প্রিয় বন্ধুগণ, আলোচনা হয়েছে, আলোচনা হবে। আমি একই সঙ্গে আমাকে আজকে এই কল্যাণ পার্টির কাউন্সিলে আমন্ত্রণ জানানোর জন্য আমি জনাব মেজর ইব্রাহিম সাহেবকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের প্রধান আলোচক এবং কল্যাণ পার্টির নেতৃবৃন্দ বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলেছেন। আমরা যারা এখানে উপস্থিত আছি প্রায় সবাই আমরা রাজনীতির সঙ্গে জড়িত। সুতরাং বাংলাদেশের রাজনীতি কি চলছে এ বিষয়ে নতুন করে বলার কিছু নেই। খুব সোজা কথায় সরাসরি যে কথাটা বলা যেতে পারে যে বাংলাদেশের রাজনীতিকে কবর দেওয়া হয়েছে। There's no politics in this country. আর কোনো রাজনীতি নেই। আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশকে রাজনীতিহীন করার জন্য, বিরাজনীতিকীকরণ করার জন্য অনেক আগে থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে এবং ষড়যন্ত্রটা শুরু হয়েছে 1/11 আরও আগে থেকে। আমার ধারণা 2001 সালে জোটের সরকার যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসছে তারপর থেকেই এই চক্রান্ত কার্যকলাপ শুরু হয়েছে, যারই ফলশ্রুতি হিসেবে আমরা 1/11 দেখতে পেয়েছি। 1/11 পুরো বিষয়টাই ছিল যে বাংলাদেশকে রাজনীতিকীকরণ করতে হবে, ডিপলিটিসাইজ করতে হবে। তখন আমরা অনেকেই শুনেছি -2 ফর্মুলা, তাই না? তো সেই -2 ফর্মুলা পরবর্তীকালে মনে হয়েছে বোধহয় বাদ পড়ে গেছে। আসলে বাদ পড়েনি, একটু ভিন্ন রূপে ভিন্ন আঙ্গিকে আবার সেটা শুরু হয়েছে। আমরা সবাই জানি যে 11 যে সরকার এসেছিল এটা একটা অস্বাভাবিক বেআইনি সরকার এসেছিল। বাংলাদেশের সংবিধানে এই ধরনের সরকার আসার কোনো সুযোগ ছিল না। এবং আমরা এটাও জানি যে ওই সুযোগ সৃষ্টি করার জন্য তার পূর্বে আজকে যারা ক্ষমতায় আছে জোর করে তারা কিন্তু দীর্ঘ আন্দোলন করেছে এবং আন্দোলন করে সেই পেছনের দরজা দিয়ে কিন্তু তখন এই সরকার এসছে 1/11-তে। এবং আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা যে তখন কিন্তু তাদের দলের সভানেত্রী আজকের এই জোর করে ক্ষমতায় গিয়ে প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে এই সরকার আমাদের আন্দোলনের ফসল। আমরা কেউ ভুলে যাই, ভুলে গেছি নাকি আমরা? কিন্তু তারা মনে করে যে এগুলো সব কোথায় ভুলে গেছে। আমাদের আপনার মেমোরি এতই শর্ট, স্মৃতিশক্তি এতই খারাপ যে আমরা সব ভুলে বসে আছি। ভুলিনি আমরা এটাও ভুলিনি যে কত সালে 82-তে হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেব যখন সেনাবাহিনীর প্রধান হিসাবে ক্ষমতা দখল করলেন, একটা নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করে, নির্বাচিত প্রেসিডেন্ট জাস্টিস সত্তার সাহেব, তখন তারা বলেছিলেন উই আর নট আনহ্যাপি। অর্থাৎ তারা প্রায় বলেন যে বিএনপি চক্রান্ত করে ক্ষমতায় আসে। বিএনপি কোনোদিনই চক্রান্ত করে ক্ষমতায় আসে। বিএনপি প্রতিবার জনগণের ভোটে, সুষ্ঠু ভোটে নির্বাচিত হয়েই ক্ষমতায় এসেছে। কখনোই তারা
পেছন দরজা দিয়ে বা সূক্ষ্মভাবে আসেনি। বন্ধুগণ, এটা আমাদের দুর্ভাগ্য। এই যে আমাদের বীর মুক্তিযোদ্ধা পাশে বসে আছেন, আরেকজন বসে আছেন, এখানে অনেকেই মুক্তিযোদ্ধা আছেন। সেদিন তারা যে যুদ্ধ করেছিলেন, সেই যুদ্ধের মূল লক্ষ্যটি ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। আমাদেরকে অনেকে বলে তোমরা শুধু গণতন্ত্র গণতন্ত্র করো, গণতন্ত্র মানেই তো অনেকে বোঝে না। তা ঠিক, আমরা অনেকেই গণতন্ত্র মানে বুঝতে পারি না। সোজা কথায় যেটা বুঝি যে আমার অধিকারকে প্রতিষ্ঠা করা, মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য, সমাজবদ্ধ জীব হিসাবে, রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে বেঁচে থাকার জন্য যে অধিকারগুলো আমার দরকার, সেই অধিকারগুলোকে প্রতিষ্ঠা করাই, সেই অধিকারগুলোই হচ্ছে গণতন্ত্র। ৭১ সালে যুদ্ধ করেছেন ওনারা, আমরা করেছি, যে আমরা সেই এমন রাষ্ট্র ব্যবস্থা চাই যে রাষ্ট্র ব্যবস্থায় গণতান্ত্রিক অধিকার থাকবে, সকলের মৌলিক অধিকার থাকবে, কথা বলতে পারবে, ভোট দিতে পারবে, সংগঠন তৈরি করতে পারবে, একে অপরের প্রতি সহনশীল হবে। কেউ খারাপ কাজ করলে, অন্যায় করে, দুর্নীতি করলে পার্লামেন্টে তা নিয়ে আলোচনা হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সুশাসন প্রতিষ্ঠা হবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে, ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমরা আজকে কি দেখছি? সমস্ত কিছুই ধ্বংস করে দিয়েছে। আপনারা অনেকে আমরা জানি যে বন্য বরাহ, বনের মধ্যে যে আপনার শুয়োর থাকে, তাদেরকে বন্য বরাহ বলা হয়। তা যদি কোনো ক্রমে ক্ষেতে ঢুকে পড়ে, ফসলের ক্ষেতে, সেই ক্ষেতকে ধ্বংস করে দিয়ে যায়। বন্য হাতিও অনেক সময় এটা করে। আজকে সেই ধরনের একটা বন্য বরাহ বাংলাদেশের রাজনীতিতে আমাদের ৭১ সালের সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমরা অর্জন করেছিলাম গণতন্ত্র, আমরা অর্জন করেছিলাম কিছু মূল্যবোধ, আমরা অর্জন করেছিলাম একটা আলাদা স্বাতন্ত্র্যের বোধ, সব কিছুকে ধ্বংস করে দিয়েছে, কিছু বাকি রাখেনি। আজকে অবলীলায় মিথ্যা কথা বলা হয়, অবলীলায়। এখন একটি অবৈধ সরকারের প্রধান যদি আপনার মিথ্যা কথা বলতে থাকে, একই কথা বারবার বলতে থাকে, কিছুদিন পরে মানুষ মনে করে বোধহয় এটাই সত্যি। অতীতে তো বলেছে, দেখেন গত পরশু আমাদের দখলদার সরকারের প্রধানমন্ত্রী তিনি অবলীলায় বললেন যে বিএনপির বিরুদ্ধে একটা মামলাও মিথ্যা নয়। এটা এই দেশের মানুষ বিশ্বাস করবে? এই যে আমি, নজরুল ভাই, আমরা সব এখানে বসে আছি, আমরা কোর্টে আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে, সেটা আমরা হাইকোর্টে, আমরা বোধহয় ম্যাডামের, দুঃখিত, ম্যাডামের কেসের হিয়ারিংয়ে আমরা হাইকোর্টে ছিলাম। ওই সময় খবর আসলো হঠাৎ করে যে আমাদের বিরুদ্ধে স্ট্যান্ডিং কমিটির বেশিরভাগ সদস্য ও অন্যান্যদের, এই এলাকার হাতিঝিল এলাকার লোকজনদের নিয়ে একটা নতুন মামলা হয়েছে। প্রথম মামলাটা, গায়েবী মামলার প্রথম মামলাটা, ১ নম্বর আসামি আমি থেকে শুরু করে আমরা সবাই। মামলাটা কি? হাতিরঝিলে আমরা স্ট্যান্ডিং কমিটির সদস্যরা ওখানে বসে একটা নাশকতার পরিকল্পনা করছিলাম। এটা যখন আমাদের, আমি তো বলি যে এখন দেশেরই রাজা, পুলিশ জানতে পারলো, তখন তারা সেখানে যখন রেড করতে গেল, তখন আমরা বিভিন্ন বোমা টোমা মেরে তাদেরকে সরিয়ে দিয়ে আমরা এখন থেকে চলে গেলাম। এই হচ্ছে মামলাটা, প্রথম মামলা। এরপরে ওই মামলার রেস ধরে গোটা বাংলাদেশে প্রায় ৪ থেকে ৫ হাজার মামলা হয়েছে, যার কোনো ভিত্তিই নেই, ঘটনাই ঘটেনি মামলা, ঘটনাই ঘটেনি মামলা, ঘটনাই ঘটেনি মামলা। আপনাদের মনে আছে যে আমরা একটা সংলাপ করেছিলাম প্রধানমন্ত্রীর সঙ্গে? সেই সংলাপে উনি বললেন যে এগুলোর তালিকাগুলো আমাদেরকে দেওয়া হোক। আমরা ফাইল বোঝাই প্রায় ২৫০০ আমরা মামলার সমস্ত নথি, অর্থাৎ এফআইআর নিয়ে তাদেরকে দিলাম এবং বলেন তো এগুলো সবই
গায়েবী মামলা মিথ্যা মামলা। তখন ওনারা বললেন যে আমরা গায়েবী মামলাগুলো বাতিল করে দেব এবং এটা নিয়ে কেউ আর অ্যারেস্ট হবে না বলেছিলেন। কিন্তু দেখা গেল যে ওই মামলা দিয়েই নির্বাচন জয় করে ফেলল। অর্থাৎ ওই মামলাগুলো দিয়ে আমাদের নেতা কর্মীদেরকে গ্রেফতার, আটক, তারাই নিয়ে বেড়ানো, বাড়িতে থাকতে না দেওয়া এবং নির্বাচনের ক্যাম্পেইনে তাদের আসতে না দেওয়া, এই কাজটা তারা খুব সূক্ষ্মভাবে করলেন। এবং নির্বাচনের কয়েকদিন আগে থেকে যেটা করা শুরু করলেন আরও মারাত্মক। আমার এলাকায় তাই হয়েছে, আপনাদের এলাকায় কী হচ্ছে আমি জানি না। এই আপনার চট দিয়ে বা আপনার এই ডেকোরেটরের কাপড় দিয়ে একটা অফিস তৈরি করছে, আওয়ামী লীগের নির্বাচনী অফিস। সন্ধ্যার সময় অফিসে ওইটাতে আগুন লাগাই দিচ্ছে, ওরাই আগুন লাগাই দিয়ে পুলিশ ওখানে মামলা করছে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে যে ওই নির্বাচনী অফিস বিএনপির নেতাকর্মীরা পুড়িয়ে দিয়েছে। প্রায় দেখবেন এই মামলাটাই হয়েছে। তো আজকে সারা দেশের মানুষ জানে যে মামলাগুলো সত্য না মিথ্যা। সারা দেশের মানুষ জানে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আপনারা যে মামলাগুলো করেছেন সে মামলার কোনটা কতটুকু সত্য। 1/11 সরকারের সেই অবৈধ সরকারের আমলে মামলা করেছিল, দেশনেত্রীর বিরুদ্ধে ছিল 4টা, আর তৎকালীন বিরোধী দলের নেত্রী এখনকার অবৈধ সরকারের প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে ছিল 15টা মামলা। ওনারা 2008 সালে ক্ষমতায় আসার পরে সেই মামলাগুলো সব বেমালুন খেয়ে ফেললেন, নাই। এখন দেশনেত্রীর বিরুদ্ধে সেই 4টা মামলা এখন 36টা মামলায় পরিণত হয়েছে এবং একটার পর একটা মামলা তারা সেই একতরফা বিচার করে ট্রায়াল করে দেশনেত্রীকে ইতিমধ্যে সাজা দিয়েছে। বন্ধুগণ, যে মামলায় তাকে সাজা দিয়েছে একটা চ্যারিটেবল অরফানেজ ট্রাস্টের মামলায়, সেই মামলায় যে টাকা রাখা ছিল ট্রাস্টে সেই টাকা 3 গুণ হয়েছে। তাহলে দুর্নীতি হলো কোথায়? এটা খুব সহজ প্রশ্ন। এগুলো আপনারা সবাই দেখছেন, বিভিন্নভাবে দেখেছেন। আপনার ম্যাডামের যে বক্তব্য দিয়েছিলেন কোর্টে, তার যে জবানবন্দি, এটা আপনাদের খোঁজ করে পড়া দরকার। এই জবানবন্দিতে তিনি প্রায় 200 পাতার জবানবন্দি দিয়েছিলেন। আমি মনে করি এটা একটা গণতান্ত্রিক আন্দোলনের জন্যে এটা একটা আপনার অত্যন্ত জরুরি একটা ডকুমেন্ট। এটা আমাদের সকলের এটা দেখা উচিত। সেই মামলায় ম্যাডামকে সাজা দিয়ে, আচ্ছা ঠিক আছে সাজা হয়েছে, আমাদের দেশের আইন অনুযায়ী এই ধরনের কনভিকশন হলে উচ্চ আদালতে যাওয়ার সময় তার আপিল করতে পারে এবং সেই আপিলে তার জামিন হবে। একজন নাও নাই। এই কিছুদিন আগে নুরুল আপনার যে ব্যারিস্টার নজরুল হুদা সাহেব, ওনার 15 বছর জেল হয়েছে। সেখানে তিনি 5 দিন ছিলেন সারেন্ডার করে, তারপর তিনি জামিন নিয়ে বের হয়ে গেছে। মুজাফফর হোসেন মায়া থেকে শুরু করে, মহিউদ্দিন খান আলমগীর থেকে শুরু করে আওয়ামী লীগের মন্ত্রী, তার সব কিন্তু একই অবস্থা। বন্ধুগণ, তাদের জন্য সব হারাল। আর বিরোধী রাজনীতি যারা করবে, বিশেষ করে বেগম খালেদা জিয়া, তাকে কেমন করে কিভাবে রাজনীতি থেকে দূর করা যায় সেই জন্যই তারা সমস্ত অপকর্ম করছে। আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না, গরম করছে খুব। তারপরে যে কথা বলতে চাই যে এই সরকার অত্যন্ত সচেতনভাবে দীর্ঘকাল ধরেই তারা তাদের সঙ্গে আপোষ করে, যারা চক্রান্ত করছে তাদের সঙ্গে আপোষ করে তারা ক্ষমতায় টিকে আছে। এটা বুঝতে হবে। আজকে এই ক্ষমতায় জনগণ থেকে তো আওয়ামী লীগের সম্পূর্ণ দূরে, জনগণের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, বিচ্ছিন্ন হয়ে গেছে, ব্যাংকরাপ্ট হয়ে গেছে। কিভাবে টিকে আছে? টিকে আছে শুধুমাত্র বন্দুকের নল দিয়ে, জোর করে, এবং আজকে রাষ্ট্রযন্ত্রকে সম্পূর্ণ করায়ত্ত করে জোর করে ক্ষমতায় টিকে আছে। এই জোর করে ক্ষমতায় বেশি দিন টিকে থাকা যায় না, সাময়িকভাবে যায়, কিন্তু বেশি দিন টিকে থাকা যায় না। গোটা ইতিহাস, বিশ্বের ইতিহাস তাই বলে। বেগম খালেদা জিয়া এখন হাসপাতালে, অত্যন্ত অসুস্থ। আমরা বারবার তাদের কাছে গেছি,
কেন নজরুল ভাই আছেন, আমরা হোম মিনিস্টারের কাছে গেছি, রিকোয়েস্ট করেছি যে তাকে তার পছন্দ মতো একটা বিশেষায়িত হাসপাতালে তাকে দেওয়া হোক। সেখানে তারা তাকে দেয়নি, ওই পিজি হাসপাতালে দিয়েছে। পিজি হাসপাতালে গভর্নমেন্ট নিয়ন্ত্রিত হাসপাতাল, তো গভর্নমেন্ট যা চাইবে সেইভাবেই পিজি হাসপাতালকে কাজ করতে হবে। সুতরাং সেখানে তার যে সুষ্ঠু সঠিক চিকিৎসা হবে এটা আমরা মনে করি না বলেই বারবার আমরা বলেছি যে তাকে তার পছন্দ মতো একটা হাসপাতালে দেওয়া হবে। বন্ধুগণ, আজকে বারবার আমরা বলেছি তিনি অত্যন্ত অসুস্থ। সে অসুস্থতা এমন পর্যায়ে গেছে এখন যে তিনি হাঁটতে পারেন না, তিনি কোনো কিছু খেতে পারছেন না। একটা 3 বার নির্বাচিত প্রধানমন্ত্রী, 2 বারের বিরোধী দলের নেতা, তাকে এইভাবে এই যে নির্যাতন করা হচ্ছে, এই নির্যাতন আমরা মনে করি এটা মানবাধিকার বিবর্জিত। আজকে তারা ক্ষমতাকে ধরে রাখার জন্যে, বেআইনিভাবে ধরে রাখার জন্যে আজকে সমস্ত যে গণতান্ত্রিক ব্যবস্থা তাকে ধ্বংস করেছে, সংবিধানকে লঙ্ঘন করেছে এবং মানবাধিকার লঙ্ঘন করেছে। বন্ধুগণ, আমাদের মধ্যে আমি অনেক সময় দেখি যে একটা হতাশার সুর আসে। কেন, কি হয়েছে? এই নির্বাচন জোর করে ফলাফল নিয়ে গেছে, সেই জন্য কি আমরা পরাজিত হয়েছি? কখনোই না। আমরা এই দেশের মানুষ, আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, কল্যাণের জন্য সংগ্রাম করছি, সমৃদ্ধির জন্য সংগ্রাম করছি। আমাদের এই সংগ্রামে সমস্ত জনগণ আমাদের সঙ্গে আছে। সেই জনগণকে সঙ্গে নিয়ে আমরা অবশ্যই অপ্রতিরোধ্য একটি আন্দোলন গড়ে তুলব, যে আন্দোলনের মধ্য দিয়ে এই যে একটা পাথর আমাদের বুকে চেপে বসে আছে, এই যে একটা দানব এসে গেছে, এই দানবকে সরিয়ে দিতে আমরা সক্ষম হব বলে আমরা বিশ্বাস করি। আমরা যে আজকে আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, কল্যাণ পার্টি সহ সমস্ত গণতান্ত্রিক দলগুলো, সমস্ত রাজনৈতিক দলগুলো আমরা ঐক্যবদ্ধ হয়ে আজকে জনগণকে সঙ্গে নিয়ে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন তৈরি করব গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, গণতন্ত্রের নেত্রী মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তির জন্য। এটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় কাজ। আরেকটি কথা খুব স্পষ্ট করে বলে দিতে চাই, যে কথা আলাউল সাহেব বলেছেন, যে আমরা যে ঐক্য সৃষ্টি করেছিলাম, একদিকে আমাদের 20 দলীয় ঐক্যজোট, আরেকদিকে জাতীয় ঐক্য ফ্রন্ট, আমাদের মধ্যে কোথাও কোনো রকম সমস্যা নেই। আমরা এককভাবে ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের সেই লক্ষ্যের দিকে যাচ্ছি, যে লক্ষ্যের মধ্যে দিয়ে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে পারব। আমি আপনাদের কল্যাণ পার্টির সাফল্য কামনা করছি, আল্লাহ তাআলার কাছে দোয়া চাইছি যে আল্লাহ তাআলা এই কল্যাণ পার্টির কল্যাণ করুন এবং গণতান্ত্রিক আন্দোলনে যা সবাই কল্যাণ পার্টি তার যে নির্দিষ্ট ভূমিকা, সেই ভূমিকা পালন করতে পারে। বিশেষ করে জেনারেল ইব্রাহিমের মতো একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধার নেতৃত্বে আমরা যেন এগিয়ে যেতে পারি সবাই একসাথে, সেই হোক আজকে আমাদের অঙ্গীকার। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, কল্যাণ পার্টি জিন্দাবাদ।